হরমুজের অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের। পেজেশকিয়ান বললেন হার মানবে না ইরান। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় তারেক রহমান। ইশতেহার বাস্তবায়নে 6 মাসের পরিকল্পনায় সরকার। পেট্রোল পাম্পে আজও দীর্ঘ লাইন, বিড়ম্বনায় রাইড শেয়ারকারীরা। মে পর্যন্ত ডিজেল নিয়ে সংকট দেখছে না সরকার। হাম নিয়ে এখন উদ্বিগ্ন অভিভাবকরা। দুশ্চিন্তার কিছু নেই বলছেন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সংকট সমাধানে ইরানের সাথে হয় সফল চুক্তি, না হয় ফের হতে পারে ভয়াবহ যুদ্ধ। শিগগিরই এর যে কোনো একটি ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানকে আত্মসমর্পণের বাধ্য করার কোনো চেষ্টাই সফল হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। লোহিত সাগরে বাণিজ্য পথও বন্ধের হুমকি দিয়েছে ইরান। আলোচনা পুনরুজ্জীবিত করতে ইরান সফরে গেছেন পাক সেনাপ্রধান আসিফ মুনির। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তালিকাটি প্রকাশ করেছে ম্যাগাজিনটি। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, নেপালের জেনজি সরকারের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, পোপ লিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্ব নেতারা। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসাবে প্রকাশ করা হয়। সরকারের ইশতেহার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ সময়ের মধ্যে 5 জেলায় হেলথ কার্ড দেওয়া হবে। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে, যা থেকে উপকৃত হবেন দেশবাসী। সংসদের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 4 দিন বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন। পরিকল্পনার কথা বলেছেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে। তিনি জানান, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে গঠিত কমিটি কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনায় পেপালের কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণে কমিটি করা হয়েছে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার। আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এছাড়া মধ্যপ্রাচ্য অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, যা থেকে উপকৃত হবে সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার, এবং সেজন্যই আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা 3 লাখ থেকে 10 লাখ টাকায় উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইনে সম্মেলনে যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তারেক রহমান জানান, এ অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
এশিয়ার বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক অংশীদারদের কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি প্রতিদিনই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তেলের লাইনে নষ্ট হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা। এরই মধ্যে গ্রীষ্মে তাপপ্রবাহ ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ফুয়েল পাস থাকার পরেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কেউ। এদিকে সরকারি ঘোষণায় বলা হয়েছে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সরবরাহে এর কোনো প্রভাব পড়বে না। মে মাসে ডিজেলও মজুদ আছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সিরিয়ালিটি যেন থেমে থাকা এক প্রবাহ, যেখানে অপেক্ষাই একমাত্র বাস্তবতা। এই যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে প্রায় 3 কিলোমিটার দূর মহাখালী বাস স্ট্যান্ডে। দীর্ঘ সময় অপেক্ষার পর যে পরিমাণ তেল মিলছে তা নিয়ে দুদিনও চলা সম্ভব হচ্ছে না। তেল পাইতাম হলো আরো বেশি, কিন্তু দিছে মাত্র 2400 টাকার তেল। আমার একদিন বা দেড় দিন, একদিনেই শেষ হয়ে যাবে। 2000 টাকাও তেল দেয়, অনেক সময় 3500 টাকা ট্যাঙ্কি ফুল করে আর তেল দেয় না। এদিকে জ্বালানি সংকটে বন্ধ করে রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প। তেল আসলে আবার চালু হবে, আর সেই আশায় লাইনে অপেক্ষা। তীব্র রোদে ছায়ায় বসে আড্ডা, মোবাইল স্ক্রলিং, কেউ তো আবার ক্লান্ত হয়ে মোটরবাইকের উপর ঘুমিয়ে পড়েছেন। আমার গাড়িতে তেল নাই, এই জন্য আর কি আমি বসে রয়েছি। এখন আমি যে সামনে বাড়াবো, আমার গাড়ি তো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখানে এসে দাঁড়াই দিয়েছি। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যাই হোক, দাঁড়াই থেকে আবার তেল নিয়ে তারপরে গাড়ি নিয়ে যাইতে হবে। পাম্পগুলো যদি একসঙ্গে তেল দিত তাহলে কিন্তু এক পাম্পে এত সিরিয়াল থাকতো না। অনেক পাম্প আছে যেগুলো বন্ধ, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য অন করে। ফুয়েল পাস নিয়ে রয়েছে অসন্তোষ। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা এ পাশের তোয়াক্কা করছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি সরবরাহ করছেন। ফুয়েল পাসের লিমিট আছে হচ্ছে আমি একদিনে 12 লিটার নিতে পারবো, মাসে 60 লিটার। বাট আমি যেহেতু একবারও নিয়ে নেই ফুয়েল পাস দিয়ে, তো আমি 12 লিটার নিতে পারবো। পরে ওনারা বলছে যে এসব ফুয়েল পাসের দাম নাই, এগুলা নিয়ে আপনারা বাসায় বসে থাকেন। যাদের কাছে ফুয়েল পাস আছে তাদেরকে আমরা ওই লিমিট অনুযায়ী তেল দিচ্ছি। ফুয়েল পাসে তো একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিট অনুযায়ী তেল দেওয়ার ব্যবস্থা করছি। এখন আগের দিন যদি তার লিমিট শেষ করে সে পরের দিন আবার ফুয়েল কার্ড দিয়ে তেল নিতে আসে, তাহলে তো তার লিমিট থাকবে না, আমরা কিভাবে তেল দিব? এখন যদি ওই গ্রাহক আমাদের কাছে অভিযোগ করে যে আমরা তেল দিচ্ছি না, এটা তো আসলে ভুল কথা। এদিকে ডিজেল নিয়ে মে মাসেও সমস্যা হবে না জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। যুদ্ধ আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো। দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। ঢাকা শহরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইংয়ের প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। রাজধানীর তেলের সংকট কী কারণে হচ্ছে সেটি গবেষণার দাবি রাখে বলে মন্তব্য করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এবং মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 26 এপ্রিল পুনরায় দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ওই দিন মামলা থেকে অব্যাহতির জন্য আসামি পক্ষের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 27 এপ্রিল দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আর 2005 সালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামুনকে আসামি করা হবে কিনা তদন্ত শেষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক মাজেদুল হক হেলালকে গ্রেফতার দেখিয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দিয়েছেন। মঙ্গলবার চট্টগ্রামের চকবাজার থানার হারেস শাহ মাজার লেন থেকে চট্টগ্রাম পুলিশের সহায়তায় হেলালকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভুইয়া তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এই আগ্নেয়াস্ত্র এবং মামলার ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজ ও বুলেট আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় এই পিস্তল থেকেই ঘটনাস্থলে পাওয়া কার্তুজ এবং বুলেট ফায়ার করা হয়েছে। মাজেদুল হক হেলাল এই অস্ত্রটি কার নিকট বিক্রয় করেছেন, কার নিকট থেকে এই মামলায় এজাহারনামীয় আসামি শুটার ফয়সাল করিম মাসুদের নিকটে অস্ত্রটি গিয়েছে, সেই ফয়সাল করিম কিভাবে কার নিকট থেকে অস্ত্রটি পেয়েছে তাকে শনাক্তকরণ এবং এর মধ্যবর্তী স্থানে আর কোনো অস্ত্রদাতা ছিল কিনা তাদেরকে শনাক্ত করার জন্য এবং এই ঘটনার পূর্ব পরিকল্পনাকারী কারা ছিল, কারা এই অস্ত্র যোগানদাতার সাথে জড়িত ছিল তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার নিমিত্তে এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এই আসামিকে 7 দিনের রিমান্ড চাই। শিশুদের হাম নিয়ে উদ্বেগ কিছুটা কমলেও দুশ্চিন্তা আছে অভিভাবকদের মধ্যে। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। জ্বরের সাথে শিশুদের দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলছেন চিকিৎসকরা। এদিকে সবশেষ 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু এবং নতুন করে 1108 জন শিশুর সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, সে সময় কিছু ঘটনা সরকার অবশ্যই খতিয়ে দেখবে। আজ সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই সরকারের মন্ত্রণালয় ভিত্তিক অগ্রাধিকার কর্মসূচিগুলো তুলে ধরেন উপদেষ্টা। হামের টিকা প্রদান চলছে উল্লেখ করে টিকা ক্রয়ের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কোনো দায় থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলা করে তাকে পিটিয়ে হত্যা করার বিষয়ে প্রশাসনিক কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে সরকার বলে জানান ডক্টর জাহিদুর রহমান। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে, এমনকি রাষ্ট্র যদি সরকার যদি কখনো কোনোভাবে সেটা করতে মনে হচ্ছে ব্যর্থ, তারপরও আমরা আসলে এটা করতে পারি বা পারসেপশনটা নিতে হবে। আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরিও দেখা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এক বিবৃতিতে তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নত ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া মালয়েশিয়ায়। দ্রুত সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী 20 এপ্রিল বগুড়ায় খাল খনন কর্মসূচি এবং কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ সহ নানান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ায় 5 দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আতিকুর রহমান জানান, ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে জেলা জজ কোর্টে ডিজিটাল ই-বেইল পদ্ধতির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে গাবতলীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এছাড়া শহীদ জিয়াউর রহমানের গ্রাম্য হাসপাতাল পরিদর্শন, শিশুদের হাম এবং রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় রাজধানীর বনানীতে 11তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা 6:30টার দিকে বনানীর কাঁচা বাজারের পাশে 12 নম্বর রোডে 44 নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর আরও 5টি ইউনিট যুক্ত হয়। 7টি ইউনিট চেষ্টায় রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে এই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। 15,000 বাংলাদেশি সহ নথিবিহীন 5 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন।
অনুমোদন ছাড়া বসবাস এবং কাজ করা অভিবাসীদের বৈধতা দেওয়ার পথ প্রশস্ত করে একটি ডিক্রি অনুমোদন করেছে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন প্রগতিশীল জোট সরকার। এই সিদ্ধান্তে স্পেনের বার্সেলোনা শহরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশিরা, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশে অভিবাসন নীতি কঠোরতর হচ্ছে, তখন স্পেন ঠিক তার উল্টো পথে হাঁটল। এই পদক্ষেপকে বর্তমান প্রশাসনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন সানচেজ। জানান, শর্ত পূরণ করলে অভিবাসীরা আবাসন এবং কাজের অনুমতিপত্র পাবে, পাশাপাশি তাদের একটি সামাজিক নিরাপত্তা নম্বর এবং বসবাসের অঞ্চলের জন্য একটি সরকারি স্বাস্থ্যসেবা কার্ড দেয়া হবে। শিক্ষা খাত উন্নয়নে যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিগত সরকারের আমলে নানা জটিলতায় আটকে থাকা শিক্ষক নিয়োগ এবং পদায়নের বিষয়টি পুরোপুরি চালু করা হবে বলেও জানান তিনি। দুপুরে সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় বহুমুখী পরীক্ষা কেন্দ্র নির্মাণের চিন্তা করছে সরকার। এছাড়া সিলেট ঢাকা মহাসড়ক 6 লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত 18টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করার কথাও জানান মন্ত্রী। পরীক্ষা কেন্দ্র 94 মোট শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেভাবে গ্রিড লক হয়ে আছে তারাও পারেন না, ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ব্যাকেট রয়েছে। ইন দ্য মেইন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন নিয়ারলি 10,000, সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই, এগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। ঢাকার ফুটপাতে অনুমতি ছাড়া দোকান বসানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, হকারদের তালিকা করে তাদের অন্যত্র পুনর্বাসনের চেষ্টা করছে নগর প্রশাসন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশের ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান তিনি আরও বলেন, নগরী ফুটপাতে স্বল্প পরিসরে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিকল্পনার অংশ হিসেবে হকারদের তালিকা তৈরি করার কাজ চলছে। প্রয়োজন অনুযায়ী রাত্রিকালীন এবং সাপ্তাহিক ছুটির দিনে নতুন অস্থায়ী মার্কেট তৈরির চেষ্টা চলছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম রেজা হত্যা মামলায় স্থানীয় জামায়াত নেতা খাজা আহমেদকে হুকুমের আসামি করা হয়েছে। প্রতিবাদে সংবাদ সম্মেলনে তাকে নির্দোষ দাবি করেছেন স্থানীয় জামায়াতের নেতারা। গত সোমবার রাতে নিহত শামীম রেজার বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় হত্যা মামলাটি করেন। মামলায় শিবিরের সাবেক জেলা সভাপতি এবং দৌলতপুর উপজেলা জামায়াতের নেতা খাজা আহমেদ সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 জনকে আসামি করা হয়। এদিকে হত্যার ঘটনায় জামায়াত ইসলামীকে জড়ানো এবং খাজা আহমেদকে হুকুমের আসামি করার প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর উপজেলা জামায়াত। এতে দাবি করা হয়, ওই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নন, বরং পরিকল্পিতভাবে তাদেরকে জড়ানো হচ্ছে। একে অপরের মাঝে মৈত্রী জলবর্ষণের মাধ্যমে বান্দরবান এবং রাঙামাটিতে উদযাপিত হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের মৈত্রী পানি বর্ষণে মেতে ওঠেন তরুণ তরুণীরা। সঙ্গীতের মূর্ছনা আর নাচ গানের আনন্দে মেতে ওঠেন সবাই। বিকেলে বান্দরবান রাজার মাঠে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙামাটিতে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অতীতের দুঃখ কষ্ট জরাজীর্ণ ধুয়ে মুছে নতুন বছরের শুভ কামনায় তরুণ তরুণীরা মেতে ওঠেন সাংরাই জলোৎসবে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী তিনি বলেন, সাংরাই এখন শুধু মারমাদের নয়, এটি পরিণত হয়েছে পাহাড়ের সম্প্রীতির উৎসবে। হবিগঞ্জে 9টি উপজেলা 220টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে সেবা কার্যক্রম। রোগী না থাকায় তালা ঝুলছে অধিকাংশ ক্লিনিকে, ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রান্তিক মানুষ। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট।
11টার দিকে শঙ্করপাশা ও গদানগর কমিউনিটি ক্লিনিক। ঔষধ নেই, রোগীও নেই, ফলে ঝুলছে তালা। হবিগঞ্জের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের একই চিত্র। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের। ঔষধের জন্য সকাল থেকে ক্লিনিকের সামনে বসে থাকলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে সেবাবঞ্চিত রোগীদের। সহায়তা ওষুধ দিলে ওই আমরা গরিবরা বাঁচবার লাগি। 3 মাস ধরে ওষুধ নাই, এরপরে মানুষ আইলে আমরা বিদা করি, ওই ডাক্তার আয় বেটা আর যাতে মানে 2 কিলো 3 কিলো মানুষ আইতে আসে, মানে ওষুধের জন্য আসে, আয়া পায় না। কোনোদিন 11টায়, কোনোদিন আবার জোরে আজান করলে জায়গায়। প্রতি 2.5 থেকে 3 মাস পর 22 ধরনের ঔষধ সরবরাহের কথা থাকলেও গত বছর 12 আগস্টের পর থেকে বন্ধ রয়েছে ঔষধের সরবরাহ। ফলে থমকে আছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। আগে ওষুধ থাকা অবস্থায় অনেক রোগী হইতো, 60 থেকে 70 জন, 80 জন, এমনকি 100 জন হইতো। এখন ওষুধ স্বল্পতার কারণে রোগী অনেক কমে আসছে। ওষুধ সরবরাহ না হওয়ার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর যে স্বাস্থ্যসেবার মূল স্তম্ভ কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ পর্যাপ্ত ওষুধ সেবা পাচ্ছে না। এসব ক্লিনিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত শিক্ষা ও পরামর্শ সেবাও বন্ধ। এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে গেলেও পাওয়া গেল না কোনো সদুত্তর। অফিস করবে না, অফিস করার তো নিয়ম আছে। আমরা তো গিয়ে পাইছি অনেক জায়গাতেই বন্ধ। ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা বন্ধ। এখন আমাদের ওষুধপত্র কিছুই নেই। আমরা কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অচিরেই যে ওষুধের যে অপ্রাপ্যতা সেটা কেটে যাবে এবং তারা কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ পাঠাবেন। গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রতি 6000 মানুষের জন্য রয়েছে একটি করে কমিউনিটি ক্লিনিক। সরকার কার্যকরী পদক্ষেপ নিলে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্র আবারও সচল হয়ে উঠতে পারে বলে বিশ্বাস করেন প্রান্তিক জনগণ। এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে 2 দশক পূর্ণ করল তারুণ্যের জনপ্রিয় ব্র্যান্ড মোজো। 14 এপ্রিল ছিল বাংলাদেশের বিখ্যাত বেভারেজ ব্র্যান্ড মোজোর 20তম জন্মদিন। রাজধানীর আকিজ হাউসে বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয় মোজোর 21তম বর্ষের পথচলা। একই সঙ্গে ধানমন্ডি রবীন্দ্র সরোবর এবং উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও দিনব্যাপী বৈশাখী মেলা এবং কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে হাতিরঝিলে থিয়েটারে এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা এবং কনসার্ট। পাশাপাশি সারা দেশে প্রায় 40টি বৈশাখী মেলার আয়োজন করা হয় ফান অ্যান্ড গেমস, যা চলবে 18 এপ্রিল পর্যন্ত। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহিরুল আলম বলেছেন, মোজো খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বন্ধ শিল্প কারখানা চালু করে কর্মসংস্থানের সৃষ্টিতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে আলোচনা সভায় তিনি আরও বলেছেন, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক উদ্যোগ নেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে উপদেষ্টা বলেছেন, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুদের পরিকল্পনা করছে সরকার। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়াতে কাজ করছে সরকার। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের তথ্যপাত্রের ত্রুটি মূল্যায়ন, বাস্তবসম্মত অর্থনৈতিক কৌশল প্রণয়ন এবং জনগণের অর্থনৈতিক গণতন্ত্রায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অতীতে যে কয়টি প্ল্যান বা পরিকল্পনা দলিল হাজির করা হয়েছে সেগুলোর মূল্যায়ন হওয়া দরকার এবং সেগুলোর বস্তুনিষ্ঠ মূল্যায়ন হওয়া দরকার এবং যার ফলে আমরা জানতে পারি যে অর্থনীতির বর্তমান পরিস্থিতি কীরকম এবং কেন আসলে ওগুলো কখনোই বাস্তবায়ন করা সম্ভব ছিল না। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী বেশ কয়েকটি জাহাজ। এখন পর্যন্ত এসব জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 7টিতে। জাহাজগুলো এসেছে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে আসা 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেট প্রিন্সেস এবং 35,000 টন ডিজেলবাহী এমটি লুসিয়া সলিস নামের অপর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করেছে। আমদানি করা জ্বালানি নিয়ে আসা জাহাজ থেকে এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া। অপরদিকে বন্দরে আসা এমটি টর্ম ডমিনিতে রয়েছে 33,000 টন ডিজেল। এর বাইরে দেশের পথে রয়েছে 2টি এলএনজি বাহী জাহাজ। এগুলো চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছানোর কথা।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।